হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তোমাদের যে কোনো এক্সামের জন্য এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেলের যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। আজ সুপার 30 14 নম্বর জিকে জিএস এর প্র্যাকটিস সেট তোমাদের শুরু করছি। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব সুপার 30 থেকে। প্রথমেই তোমাদের কেপিএসআই যে 27 তারিখ এক্সামটা হয়েছে তারই প্রশ্ন তোমাদের রয়েছে। কোষের তড়িৎচালক বলের একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, জুল নাকি ডাইন? তাহলে কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইজি এবং কমন প্রশ্ন। তোমাদের আগে যে সেটগুলো করেছিলাম সেখান থেকেই প্রশ্নটা কমন এসেছে। তাহলে 1830 সালের দিকে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তার ভোল্টাইক কোষের জন্য দুটি তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষের সংযোগের রাসায়নিক ক্রিয়ায় উৎপন্ন তড়িৎচালক শক্তি বিষয়টি কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। সালটা কিন্তু মনে রাখবে 1830 সালে। আর একটা জিনিস মনে রাখবে, তড়িৎচালক বল কাকে বলে? একক ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো এক বিন্দু থেকে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আবার যদি আনা হয় তাহলে যে কাজটা করে বা উৎসের যে শক্তি ব্যয় হয় তাকে উৎসের তড়িৎচালক বল বলা হয়। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, পোটেনশিওমিটার যন্ত্রে তড়িৎচালক বল মাপা হয়। এখান থেকে প্রশ্ন আসে, তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিও যন্ত্রের মাধ্যমে। ওকে, এখান থেকে প্রশ্ন হয়তো নেক্সট এক্সামে তোমরা দেখতে পাবে। ওকে, তাহলে এখানে তোমাদের আর একটা জিনিস জেনে রাখতে হবে যে এককগুলো থেকে ইউনিটগুলো থেকে যে প্রশ্ন আসছে, তাই ইউনিটগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে। প্রত্যেকটা এক্সামে কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের ইউনিটের চার্টটা আমি দিয়েছি, এই চার্টটা তোমরা অবশ্যই নোট করে রাখবে, এক্সামে তোমাদের কাজে দেবে। তোমরা যদি এই কটা চার্ট যদি মুখস্থ করো তাদের এসআই ইউনিটগুলো, তাহলে কিন্তু তোমাদের এক্সামে কমন চলে আসবে। ওকে, তেমন ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, চাপের হচ্ছে একক হচ্ছে পাস্কেল, কৌণিক বেগের হচ্ছে একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, সমুদ্রের গভীরতার একক হচ্ছে ফ্যাদম, এটা খুব এক্সামে আসে, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে ওহম পার মিটার, বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে ওয়াট, তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব, বলের একক নিউটন ও ডাইন, ফ্রিকোয়েন্সির একক হার্জ, আলোকসজ্জার একক হচ্ছে লাক্স, এটাও এক্সামে আসে, দীপ্তি প্রবাহ যেটা হচ্ছে লুমেন বলা হয়। ওকে, আলোকিত প্রবাহের একক হচ্ছে লুমেন। দেখো এটা দুবার হয়েছে, এটা তোমাদের দীপ্তি প্রবাহকে কিন্তু আলোকিত প্রবাহ কিন্তু বলা হয়ে থাকে। অনেক সময় প্রশ্ন এইভাবেও দেয়, তাই এটা কিন্তু জেনে রাখবে। ওকে, আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক হচ্ছে টেসলা, শক্তির একক হচ্ছে ওয়াট। বারবার এক্সামে কিন্তু এটা দিয়ে থাকে, যে কোনো এক্সামে রেলের গ্রুপ ডিতে অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা। লেন্সের হচ্ছে শক্তির একক হচ্ছে ডায়োপ্টার, এটাও ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল, গতি বা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কাজ মানে ওয়ার্ক যেটাকে বলা হয় ওয়ার্ক। ওকে, এই ওয়ার্কের একক হচ্ছে তোমার জুল। আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। নক্ষত্রের দূরত্ব পরিমাপ করার একক হচ্ছে আলোকবর্ষ বা পারসেক, দুটোই কিন্তু মনে রাখবে। আর বায়ুমণ্ডলের চাপের একক তিনটে আছে, অ্যাটমসফিয়ার, টর বা বার। ওকে, এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের একক। তাহলে এতগুলো তোমাদের এসআই ইউনিট মনে রাখবে, এক্সামে কিন্তু কমন আসবে এখান থেকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 2 নম্বর। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এটাও তোমাদের কেপিএসআই 27 তারিখের এক্সামে তোমাদের প্রশ্নটা এসেছে। টাইগ্রিস, মেকং, হুয়াংহো নাকি ইয়াংসি কিয়াং? তাহলে এশিয়ার দীর্ঘতম নদীর নাম হবে ইয়াংসি কিয়াং। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আসন্ন এক্সামে এই টাইপেরই প্রশ্ন তোমাদের আসবে। এই যে তোমাদের রিলেটেড যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেখান থেকে প্রশ্ন তোমরা দেখবে, পরবর্তী এক্সামগুলোতে তোমরা কমন পাবে। ওকে, তাই সুপার 30 সেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর যারা কেপির এক্সামগুলো দিয়েছো তারা এই আনসার সেটটা তোমরা মিলিয়ে নিতে পারো এবং এক্সট্রা ইনফরমেশানগুলো পাচ্ছ সেগুলো তোমাদের কাজে লাগবে। আর অন্যদেরও একটু শেয়ার করো যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। এখানে আরেকটা ইনফরমেশান দেখো, ইয়াংসি কিয়াং নদী 3915 মাইল বা 6300 কিলোমিটার কিন্তু দীর্ঘ। এই কত কিলোমিটার দীর্ঘ এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, তাই এটা কিন্তু জেনে রাখবে। আর এই ইয়াংসি কিয়াং নদী চীন এবং এশিয়া উভয়েরই কিন্তু দীর্ঘতম নদী, শুধু এশিয়ার দীর্ঘতম নদী নয়, চীনেরও দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। বোঝা গেল? যদি বলে বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী কোনটা, তাহলেও হবে ইয়াংসি কিয়াং। এগুলো জেনে রাখবে। আরও কিছু ইনফরমেশান তোমাদের এই রিলেটেড জানতে হবে। যদি বলে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা, তাহলে বলবে নীল নদ। আফ্রিকায় অবস্থিত নীল নদ যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী।
আর আমাজন যে নদীটা আছে এটা হচ্ছে জলপ্রবাহের দিক থেকে দ্বিতীয় দীর্ঘতম এবং বৃহত্তম। জলপ্রবাহের দিক থেকে মানে সবথেকে বেশি জল বহন করে এই আমাজন নদী। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম এবং হচ্ছে বৃহত্তম। আর একটা জিনিস মনে রাখবে, এই যে অপশানে ছিল মেকং নদী না, এই মেকং নদী হচ্ছে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী। এখান থেকে প্রশ্ন আসতে পারে, জেনে রাখবে। আর একটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, ভারতের দীর্ঘতম নদী কোনটা? সিন্ধু নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। এগুলো ক্লিয়ার হলো বিষয়টা। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 3 নম্বর। এটাও তোমাদের কেপিএসআই 2022-এর তোমাদের এক্সামে প্রশ্নটা এসেছে। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? অশোক, বিন্দুসার, বিম্বিসার নাকি অজাতশত্রু? তাহলে কুনিক নামে পরিচিত ছিল কে? অজাতশত্রু। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অজাতশত্রু পূর্ব ভারতের মগধের হর্যঙ্ক রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজা ছিল। তাহলে কোন রাজবংশের? হর্যঙ্ক রাজবংশের, যেটা অবস্থান করছে কোথায়? মগধে। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। অজাতশত্রু ব্রিজি বা বজ্জির উপর আক্রমণ করতে কিন্তু চেয়েছিলেন। এখান থেকে প্রশ্ন তোমাদের এসএসসিতে অনেকবার রিপিট হচ্ছে, তো এটা কিন্তু জেনে রাখবে। এটা কে করতে চেয়েছিল? অজাতশত্রু করতে চেয়েছিল। এবং এই বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য তার মুখ্যমন্ত্রী কে ছিল? বসস্কার। এই বসস্কারকে বুদ্ধের কাছে হচ্ছে প্রেরণ করেছিল, মানে বুদ্ধের কাছে পাঠিয়েছিল পরামর্শ নেওয়ার জন্য। এই ব্রিজি বা বজ্জির উপর যে আক্রমণ করবে তার পরামর্শ নেওয়ার জন্য বুদ্ধের কাছে পাঠিয়েছিল অজাতশত্রু। কাকে? তার মুখ্যমন্ত্রী বসস্কারকে। এগুলো কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসছে এক্সামে। আর একটা ইনফরমেশন তোমরা জানবে, মগধের শাসক অজাতশত্রু তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, সকলেই তোমরা জানো। তাই জন্য ইতিহাসে এটা কুনিক নামে পরিচিত আছে ইনি অজাতশত্রু, বা যেটাকে বলা হয় পিতৃহন্ত। আর একটা জিনিস জানবে, এই অজাতশত্রু হচ্ছে বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন। আর একটা জিনিস জানবে, তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে প্রথম বৌদ্ধ পরিষদ উদ্ভাবন করেন। এই বৌদ্ধ পরিষদগুলো থেকে প্রশ্ন আসে। 4টে যে বৌদ্ধ সংগতি ছিল তার মধ্যে প্রথম যে বৌদ্ধ সংগতিটা হয়েছিল রাজগৃহেতে, সেটা করেছিল কে? এই অজাতশত্রু। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। এটা মনে রাখবে। তিনি কোশল এবং বৈশালীর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিলেন, এই ইনফরমেশনটা জেনে রাখবে। আর একটা জিনিস জানবে, মগধ সাম্রাজ্য হচ্ছে 684 খ্রিস্টপূর্বাব্দ থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল মগধ সাম্রাজ্য। আর একটা জিনিস মনে রাখবে, দুটি মহাকাব্য যে আছে না, রামায়ণ আর মহাভারত, এই দুটি মহাকাব্যের ভেতরে কিন্তু মগধ সাম্রাজ্যের কিন্তু উল্লেখ পাওয়া যায়। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে দেখা গেছে এসএসসিতে বা তোমাদের ইউপিএসসিতে পর্যন্ত এই জায়গা থেকে প্রশ্ন এসেছে তোমাদের, যে মগধ সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যায় কোন মহাকাব্যে। সেরকম 4টে অপশান তোমাদের থাকে, এই দুটোতেই পাওয়া গেছে, রামায়ণ এবং মহাভারত, দু জায়গাতেই। এটা কিন্তু জেনে রাখবে। আর একটা জিনিস বলে দিই এখানে, এই যে প্রথম যে বৌদ্ধ সংগতিটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, সেটা কিন্তু সভাপতি কে ছিল? মহাকাশ্যপ ছিল। আর এর তাৎপর্য কি না, বিনয় পিটক এবং সূত্র পিটক যেটা ছিল সেটার হচ্ছে সংকলন করা হয়েছিল এই প্রথম বৌদ্ধ সংগতিতে। তোমাদের যে আগে যে প্র্যাকটিস সেটগুলো করেছি সেখানে তোমাদের বৌদ্ধ সংগতি সম্পর্কে আমি ডিটেলসে করিয়েছি। যারা করোনি ক্লাসগুলো করো, তাই জন্য বলছি এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে কমন পাবেই একদম। ওকে, তাহলে বোঝা গেল এতগুলো ইনফরমেশন। এগুলো অবশ্যই তোমরা নোট করবে, এক্সামে তোমাদের কাজে দেবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 4 নম্বর। বিখ্যাত নৃত্যশৈলী সালসা এর উদ্ভব হয় কোন দেশে? তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড এসেছে তোমরা দেখো। এই নৃত্যশৈলী থেকে প্রশ্ন তোমাদের আমি বলেছি আসবে। ওকে, তাহলে এইরকম ধরনের প্রশ্ন তোমাদের এসেছে দেখো, জামাইকা, পর্তুগাল, স্পেন নাকি কিউবা? এটাও তোমাদের কেপির প্রশ্ন। এটা রাইট আনসার হবে কিউবা। কিউবা দেশে হচ্ছে তোমার এই নৃত্যশৈলীটা উদ্ভব হয়েছিল, সালসা। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন উঠে আসছে যে তাহলে কোন নৃত্যশৈলীগুলো কোথায় উদ্ভব হয়েছে সেগুলো আমরা জানবো কী করে? তোমাদের আমি আগেও করিয়েছিলাম, তবুও তোমাদের আরেকবার আমি দিয়ে দেবো। ওকে, দেখেন আরেকটা ইনফরমেশন জেনে নাও তার আগে। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকে মধ্য আমেরিকার দেশ কিউবায় হচ্ছে এই সালসা নৃত্যের আবির্ভাব ঘটেছিল। এবার প্রশ্ন হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের জেনে রাখতে হবে অবশ্যই। সারা বিশ্ব থেকে যে বিখ্যাত নৃত্য ফর্মগুলো আছে, যেগুলো থেকে বারবার এক্সামে প্রশ্ন আসে, তোমরা যদি এই 10টা যদি করে রাখো তার ভেতরেই তোমরা কমন পাবে। দেখো 3 নম্বরে দেখো সালসা এবং কিউবাতে অবস্থান করছে, এটা দেখো কমন এসেছে এখান থেকেই। এটা তোমার কেপিএসআই এর প্রশ্ন। এছাড়া তোমাদের যে 10টা দিয়েছি 10টা চার্ট মনে রাখবে। ভাংড়া ভারতের, সাম্বা হচ্ছে ব্রাজিলে উদ্ভব হয়েছিল, সালসা কিউবা তো জানলে, কাবুকি হচ্ছে জাপান, ট্যাঙ্গো হচ্ছে আর্জেন্টিনা, বেলি ডান্স হচ্ছে মধ্যপ্রাচ্য, ব্রেক ডান্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্লেমেনকো হচ্ছে স্পেন, এই ফ্লেমেনকোটা খুব ইম্পর্টেন্ট, ব্যালেটা ইম্পর্টেন্ট রাশিয়ার, এবং বলিউড নৃত্য হচ্ছে ভারতে। তোমরা যদি এই কটা যদি করো উদ্ভবটা, যে কোথা থেকে উদ্ভব হয়েছে কোন দেশ থেকে, তাহলে কিন্তু তোমাদের কমন চলে আসা সম্ভাবনা 99%। ওকে, ক্লিয়ার হলো? তাহলে এইটা কিন্তু তোমরা জেনে রাখবে অবশ্যই, এটা নোট করে নাও। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 5 নম্বর। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করেছে? এটা একটা তোমাদের রিসেন্ট কারেন্ট টপিক থেকে প্রশ্ন, এটা সকলেই তোমরা জানবে। স্পাইস জেট, ইন্ডিগো এয়ারলাইন্স, টাটা গ্রুপ নাকি জেট এয়ারওয়েজ? এটাও তোমাদের কেপিএসআই 2022-এর প্রশ্ন। তাহলে এয়ার ইন্ডিয়া যে সরকারিভাবে হস্তান্তর করা হয়েছে টাটা গ্রুপকে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার।
পূর্বে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা টাটা এয়ারলাইন্স হিসাবে কিন্তু প্রতিষ্ঠা করেছিল, যেটি ভারতের ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক বিমান সংস্থায় পরিণত হয়েছিল। সালটা কিন্তু মনে রাখবে 1932-এ। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 6 নম্বর। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এটা সকলেই তোমরা আনসার দিতে পারবে। এটাও দেখো কেপিএসআই তোমাদের 27 তারিখে যে এক্সামটা হলো এই রিসেন্ট, সেখানে তোমাদের এসেছে। তাহলে এটা রাইট আনসার হবে 1757 হচ্ছে তোমার পলাশির যুদ্ধ হয়েছিল। শুধু 1757 জানলে হবে না, 23শে জুন এটাও মনে রাখবে, কেন প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে হয়তো পরবর্তী এক্সামে তোমাদের এই ডেট সমেত হচ্ছে প্রশ্ন দিয়ে দিল, কেননা দিচ্ছে এরকম ধরনের প্রশ্ন। ওকে, যারা ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের জন্য তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ডেট সমেত। ওকে, আরও কিছু ইনফরমেশান জেনে রাখো। পলাশির যুদ্ধ 1757 সালের 23শে জুন কলকাতার কাছে ভাগীরথী নদীর তীরে পলাশিতে সংঘটিত হয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে। কোথায় না, পলাশিতে হয়েছিল পলাশির যুদ্ধ। ওকে, কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, তাই এটা কিন্তু অনেকেই জানে না, এটা জেনে রাখবে। পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে। কে জয়ী হয়েছিল? না, রবার্ট ক্লাইভ হচ্ছে জয়ী হয়েছিল পলাশির যুদ্ধে। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিল? মির্জাফর হয়েছিল বাংলার নবাব পলাশি যুদ্ধের পর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 7 নম্বর। তোমরা যদি পলাশির যুদ্ধ সম্পর্কে ডিটেলসে তোমরা যদি ক্লাস করতে চাও, আমার লুসিয়েন্টে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী আমি ক্লাস করিয়েছি, একদম ডিটেলসে সমস্ত কিছু ব্যাখ্যা করা আছে, সেইগুলো তোমরা করো, ওখানে তোমরা সমস্ত ইনফরমেশনটা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা প্লে লিস্টে যেয়ে দেখো লুসিয়েন্ট হিস্ট্রি বলে, তোমরা সেখানে পেয়ে যাবে। একদম চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করিয়েছি আমি, সেগুলো করো, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো। কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম দীক্ষা লাভ করেন? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে তোমাদের প্র্যাকটিসের করানোর সময় আমি বলেছিলাম, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন বলো। এটাও কেপিএসআই 2022-এর প্রশ্ন। তোমার আগের সেটগুলো যারা করেছিলে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে। ওকে, তাহলে এটা রাইট আনসার কী হবে বলো? বিরূপাক্ষ, অশ্ব ঘোষ, অগ্রসেন নাকি বিষ্ণুগুপ্ত? তাহলে কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? অশ্ব ঘোষের কাছ থেকে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। কনিষ্ক তার পরবর্তী দিনগুলিতে তার অতীত কর্মের জন্য অনুতপ্ত হয়েছিলেন এবং তাই তিনি চেয়েছিলেন যে শান্তি ও সান্ত্বনার জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে, কেন বৌদ্ধ ধর্ম একটা শান্তির প্রতীক। তাই অশ্বঘোষ কর্তৃক হচ্ছে কনিষ্ককে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত করেছিল, মানে অশ্বঘোষই অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করিয়েছিল তাকে। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। এখানে আরও কিছু ইনফরমেশান তোমরা জানবে। কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক। তার সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, যেটাকে পেশোয়ার বলা হয়ে থাকে। এটা কিন্তু জেনে রাখবে। কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম মহাযান এবং হীনযানে বিভক্ত হয়ে যায়। এখান থেকে বারবার এক্সামে প্রশ্ন আসে, বিশেষ করে ডব্লিউবিসিএস-এর মতো এক্সামগুলো যারা দিচ্ছ। কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম কোন দুটি ভাগে ভাগ হয়ে যায়? মহাযান এবং হীনযান। ওকে, আর একটা জিনিস জানবে, তিনি অর্থাৎ কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে শক যুগের প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা দেখো ইনফরমেশান, কনিষ্ক বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি 78 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডল বনে চতুর্থ বৌদ্ধ পরিষদ কিন্তু ডাক দিয়েছিলেন। পরিষদে সভাপতিত্ব করেছিলেন বাসুমিত্র বা বসুমিত্র। ওকে, এটা কিন্তু তোমরা জেনে রাখবে, যেটা 78 খ্রিস্টাব্দে হয়েছিল। এবার অনেকে বলে এটা কাশ্মীরে হয়েছিল, অনেকে বলে এটা মতান্তর আছে যে জলন্ধরে হয়েছিল। অ্যাকচুয়ালি কাশ্মীরের কুণ্ডল বনেই কিন্তু হয়েছিল, অনেকে জলন্ধর বলে। তাই অপশানে যদি কোনো সময় থাকে যে চতুর্থ বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল, যদি জলন্ধর অপশান থাকে তোমরা অবশ্যই জলন্ধর করবে, যদি না থাকে কাশ্মীর থাকবেই। ওকে, এটা কিন্তু তোমরা জেনে রাখবে। আর সভাপতিত্ব কে করেছিলেন চতুর্থ বৌদ্ধ সংগতিতে? হচ্ছে তোমার বসুমিত্র বা বাসুমিত্র করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর। বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? এটাও তোমাদের কেপিএসআই-এর প্রশ্ন। পরিবেশ, সাংবাদিকতা, সঙ্গীত নাকি চিকিৎসা শাস্ত্র? তাহলে বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা শাস্ত্রের ওপর। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, বিধানচন্দ্র রায় পুরস্কারকে বলা হয় বিসি রায় পুরস্কার, যেটা 1962 সালে ভারতের মেডিকেল কাউন্সিল কর্তৃক ডক্টর বিসি রায়ের স্মরণে হচ্ছে প্রবর্তন করা হয়েছিল। প্রতি বছর 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবসে নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্বারা এই পুরস্কার হচ্ছে উপস্থাপিত করা হয়। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সম্মান যা একজন ডাক্তার অর্জন করতে পারে। ওকে, বোঝা গেল বিসি রায় পুরস্কার। আর একটা জিনিস মনে রাখবে, এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হয়? 1 জুলাই। এটাও কিন্তু তোমরা এখান থেকেই তোমরা পেয়ে গেলে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 9 নম্বর। এটাও কেপির প্রশ্ন। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানা যায়? তোমাদের বারবার আমি বলেছি এই প্রশস্তিগুলো থেকে দেখবে প্রশ্ন আসবে। দেখো এসেছে, সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এটাও তোমাদের জেনে রাখতে হবে, নেক্সট এক্সামে হয়তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। হরিসেনের রচনা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। আর রবিকীর্তির রচনা কি? আইহোল শিলালিপি। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আরও কিছু ইনফরমেশান দেখো, কোন প্রশস্তি থেকে কি জানা যায়, মানে কার সম্পর্কে জানা যায় সেটা জেনে রাখবে। নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায়।
গোয়ালিয়র প্রশস্তি থেকে প্রতিহার রাজ প্রথম ভোজের সম্পর্কে জানা যায়। দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেনের সম্পর্কে জানা যায়। আর আইহোল শিলালিপি থেকে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়। মোস্ট ইম্পর্টেন্ট এই আইহোল শিলালিপিটা, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে, প্রশ্ন এখান থেকে দেখতে পাবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 10 নম্বর। এটাও কেপিএসআই 2022-এর প্রশ্ন। ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য কোন অপারেশনটি চালাচ্ছেন? ওই জন্য তোমাদের আমি কিছুদিন আগে একটা সেট করিয়ে দিয়েছিলাম যেখানে তোমাদের এই রিলেটেড প্রশ্নগুলো ছিল। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা হবে অপারেশন গঙ্গা। এই অপারেশনটা চালাচ্ছে ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? এটাও কেপির প্রশ্ন। 27 তারিখে যে এক্সামটা হলো, ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস নাকি উইলিয়াম বেন্টিং? তাহলে পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এটা অনেকেই ভুল করে কর্নওয়ালিস আনসার করে ফেলবে। না, এটা কর্নওয়ালিস আনসার নয়, এটা রাইট আনসার হবে ওয়ারেন হেস্টিংস। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেল? এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে। ওকে, 1772 খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং। এবার পরবর্তী এক্সামে প্রশ্ন আসতে পারে যে একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এটাও করেন হচ্ছেন ওয়ারেন হেস্টিং, শুধু সালটা আলাদা। 1777-এ করেছিল, আর 1772-এ তোমার পাঁচশালা বন্দোবস্ত। এই দুটো জেনে রাখবে। এবার পাঁচশালা বন্দোবস্ত কি, কেন হয়েছিল, এইগুলো সম্পর্কে ডিটেলস তোমরা জানতে চাও বা এক্সামে এত প্রশ্ন আসেই এখান থেকে। ডিটেলসে ক্লাস করতে গেলে আমার লুসিয়েন্টের হিস্ট্রি ক্লাস করানো রয়েছে, তোমরা সেখানে যাও। সেখানে একশালা পাঁচশালা বন্দোবস্ত কে করেছিল, কেন করেছিল, কত সালে করেছিল, সমস্তটা বর্ণনা করা আছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো করো, তোমাদের বারবার বলছি, কারণ এক্সামে প্রশ্ন যেহেতু এখান থেকে আসছে তোমাদের করাটা জরুরি। ওকে, অবশ্যই করো এবং ক্লাসগুলোকে শেয়ার করো যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। এবার দেখো পরবর্তী আর একটা ইনফরমেশান। 1773-এ যে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তিনি প্রথম বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন 1774-এ। তাহলে যদি প্রশ্ন আসে যে ওয়ারেন হেস্টিং কত সালে প্রথম বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন, তাহলে রাইট আনসার হবে 1774-এ। যদি প্রশ্নটা এইভাবে আসে যে ওয়ারেন হেস্টিং কোন আইন অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তখন বলবে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট অনেকগুলো আছে। ওকে, এটা হচ্ছে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট অনুসারে হচ্ছে ওয়ারেন হেস্টিং তোমার প্রথম বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিল। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে ডেটাটা? চলো পরবর্তী আর একটা ইনফরমেশান দেখো। 1787 খ্রিস্টাব্দে হেস্টিংস কলকাতায় মাদ্রাসা আলিয়া নামে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এই প্রশ্নটা হয়তো অনেকেই জানে না। এই মাদ্রাসা আলিয়া নামক শিক্ষা প্রতিষ্ঠানটা 1787-তে করেছিল ওয়ারেন হেস্টিং। কেন বলছে এটা ইম্পর্টেন্ট? তোমাদের WBCS 2018 যে মেন্স এক্সাম হচ্ছে সেইখানে প্রশ্নটা এসেছে, তাহলে বোঝো কতটা ইম্পর্টেন্ট। ওকে, আর একটা দেখো ইনফরমেশান। ওয়ারেন হেস্টিংয়ের সময় উইলিয়াম জোন্স এসআইটিক সোসাইটি হচ্ছে প্রতিষ্ঠা করেছিল, এটা ইম্পর্টেন্ট। ওয়ারেন হেস্টিংয়ের সময় 1780 খ্রিস্টাব্দে যে জেমস অগাস্টাস হিকি যে ছিল প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট হচ্ছে প্রকাশ করেছিল। কার সময় করেছিল? তাহলে এই বেঙ্গল গেজেট পত্রিকাটা প্রকাশ পেয়েছিল ওয়ারেন হেস্টিংয়ের সময়। কত সালে? 1780-তে। কে করেছিল? হিকি করেছিল। ওকে, হিকির পুরো নাম কি? জেমস অগাস্টাস হিকি। দুটো একটা সেটের আগেই তোমাদের আমি এই সংবাদপত্রগুলো ডিটেলসে করিয়েছি। ওকে, নেক্সট আর একটা ইনফরমেশন জেনে রাখো। ওয়ারেন হেস্টিং বাংলার ফোর্ট উইলিয়াম দুর্গের শেষ গভর্নর ছিলেন। এটাও তোমাদের WBCS এর মতো প্রিলিমিনারি এবং মেন্স দু জায়গাতেই প্রশ্নটা রিপিটেডলি এসেছে, তাই খুব ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো এই প্রশ্নটা আনসারটা তোমরা জানো না যে বাংলার ফোর্ট উইলিয়ামের দুর্গের শেষ গভর্নর কে ছিল? এই ওয়ারেন হেস্টিংই ছিল। তাহলে এতগুলো ইনফরমেশন তোমাদের কিন্তু এগুলো জানতে হবে আগামী এক্সামগুলোর জন্য। ওকে, অনেকগুলো এক্সাম আছে রিসেন্ট। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 12 নম্বর। এটাও কেপির প্রশ্ন। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি, চীন, রাশিয়া নাকি অস্ট্রেলিয়া? এখান থেকে একটা জিনিস তোমাদের প্রথমেই ক্লিয়ার করে দিই বা সকলেই তোমরা জানো। যদি বলতো যে সবথেকে ছোট তাহলে ভ্যাটিকান সিটিটাই হতো, কিন্তু বলেছে বৃহত্তম দেশ, তাহলে হবে কোনটা? রাশিয়া। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আয়তনের নিরিখে বলে দিয়েছে, জনসংখ্যার নিরিখে বলেনি। যদি জনসংখ্যার নিরিখে বলতো তাহলে কি আনসার হতো বলো তো? তাহলে চীন আনসার হতো। কিন্তু রাশিয়া কেন আনসার হচ্ছে? আয়তনের নিরিখে বলেছে, এরিয়া অনুযায়ী। ওকে, তার সাইজ বা এরিয়া অনুযায়ী বলেছে বলে। ওকে, বোঝা গেল? এবার তোমাদের একটা লিস্ট আমি দিয়ে রেখেছি। প্রথম স্থানে আছে রাশিয়া, তারপর হচ্ছে তোমার কানাডা, তারপর চায়না, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট। এই চারটের নাম একটু পরপর সিরিজ অনুযায়ী মনে রাখবে। প্রশ্ন দিতে পারে অনেক সময় যে প্রথম স্থানে কে আছে, অনেক সময় দিয়েও দেয় সেকেন্ড স্থানে কে আছে, তৃতীয়তে কে আছে, চতুর্থতে কে আছে। তো এই চারটে তোমরা যদি জেনে রাখো এক্সামে আর কোনো অসুবিধে হবে না। পরবর্তী প্রশ্নে চলে যাব 13 নম্বর। এটা একটা জিওগ্রাফি থেকে প্রশ্ন। এটাও কেপিতে এসেছে তোমাদের। বাজাদা নামক যে ভূমিরূপ আছে সেটা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পর্বতের শিখর অঞ্চলে, সমভূমিতে, মালভূমি অঞ্চলে নাকি মরু অঞ্চলে? তাহলে বাজাদা নামক ভূমিরূপটি দেখা যায় হচ্ছে মরু অঞ্চলে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, এই সাধারণত অ্যাকচুয়ালি এই বাজাদাটা দেখা যায় শুষ্ক বা আধা শুষ্ক জলবায়ু অঞ্চলে। তাহলে অপশান অনুযায়ী কোনটা আনসার হবে? মরু অঞ্চলে।
পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? এটাও কেপিএসআই 27 তারিখের এক্সামের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ দ্য রিপাবলিক। এই গ্রন্থের রচয়িতা কে? এটা হবে রাইট অ্যান্সার প্লেটো। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 15 নম্বর প্রশ্ন দেখো, এটাও তোমাদের কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের প্রশ্ন, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? এই প্রশ্নটা বারবার এক্সামে আসে। এটা রাইট অ্যান্সার কী হবে বলো? ব্যাঙ্গালুর, হায়দ্রাবাদ, মুম্বাই নাকি গুরুগ্রাম? রাইট অ্যান্সার হবে ব্যাঙ্গালুরকে বলা হয় ইলেকট্রনিক শহর। তোমাদের এই কিছুদিন আগে সেটেতে তোমাদের কোনটাকে কি বলা হয়, কোন শহরকে বা কোন জায়গাকে কি নামে অভিহিত করা হয়, তোমাদের ডিটেলস একটা চার্টে করালাম। তাই সেখান থেকে এই প্রশ্নটা কমন। তাহলে বুঝতে পারছো তোমাদের সুপার 30 কতটা ইম্পর্টেন্ট। তোমাদের আগেও আমি পুলিশের একটা সেট করেছিলাম 42 খানা, সেখান থেকে তো 80% প্রশ্ন কমন আছে। যারা আগে ক্লাসগুলো করেছো তোমরা দেখতে পারো, এখনও তোমাদের ক্লাসগুলো রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব 16 নম্বর, কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? মশলা, চা, পাট নাকি তামাক? এটাও তোমাদের কেপিএসআই এর প্রশ্ন। দেখো এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু বলতে পারো। এই প্রশ্নটা এবার কনফিউজিং থাকে এই প্রশ্নটার ভিতরে, যে বৈদেশিক মুদ্রা আয় করছে ভারত সবথেকে বেশি হচ্ছে মশলাতে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার অনেকে বলতে পারো যে চা থেকে হবে, যেহেতু ভারতের আসামেতে হচ্ছে তোমার চা বিখ্যাত, দার্জিলিংয়ের সুগন্ধির জন্য বিখ্যাত চা, তাহলে এখান থেকে বৈদেশিক মুদ্রা আয় করে। কিন্তু অ্যাকচুয়ালি মশলাতেও কিন্তু বেশি মুদ্রা কিন্তু আয় করে হচ্ছে ভারত। তাহলে এবার তোমাদের এই দুটোর মধ্যে কনফিউশন থাকতে পারে, কিন্তু তোমাদের রাইট অ্যান্সার কিন্তু মশলাই হওয়ার কথা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 17 নম্বর, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? দেখো এই কিছুদিন আগেই তোমাদের এই বিষয়টা সম্পর্কে আমি ডিটেলসে করালাম যে কে কার সময় তোমার এসেছিল। তাহলে স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, আকবর নাকি শাহজাহান? তাহলে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল হচ্ছে স্যার টমাস রো। তবুও আমি তোমাদের চারটা আরেকবার দিয়ে দিয়েছি, দেখো এগুলো অবশ্যই মুখস্থ করবে। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল, ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল, হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিল, আল বিরুনি সুলতান মাহমুদের সময় এসেছিল, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল। এগুলো একদম মুখস্থ রাখবে, এই কটাই তোমরা মুখস্থ রাখবে, তোমরা প্রশ্ন কমন পাবে এক্সামে। পরবর্তী প্রশ্নে চলে যাব 18 নম্বর, পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? এটা সকলেই আনসার করতে পারবে, এটাও তোমাদের কেপিএসআই এর প্রশ্ন। তাহলে পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? এটা রাইট অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকা। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে মেন্স এক্সাম আছে, দেখবে এইখান থেকেই প্রশ্ন আসবে, সেম প্রশ্ন আসবে না, কিন্তু তোমাদের যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি সেখান থেকে 100% আমি বলছি প্রশ্ন তোমরা কমন পাবে। এই রিলেটেডই প্রশ্ন আসবে, শুধুমাত্র প্যাটার্নটা চেঞ্জ থাকবে। তোমাদের সেইগুলো এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, অবশ্যই তোমরা নোট করো, আসন্ন এক্সামে তোমাদের অনেকটাই হেল্প হবে। আর একটা জিনিস মনে রাখবে, 11,500 ফুট উচ্চতায় লেহ নামে যে শহরটা আছে সেটা ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান। ওকে, এটা কিন্তু জেনে রাখবে, ভারতের শুষ্কতম স্থান সব জায়গায় কোনটা? লেহ শহর বলে যেটা আছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 19 নম্বর, ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা কে? ইংলিশ টার্মটা মনে রাখবে, দ্য সোল অফ ইন্ডিয়া। অনেক সময় এই ইংলিশ টার্মটা দিয়েও প্রশ্ন আসে, দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? মানে ভারতের আত্মা বলা হয় এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে বিপিন চন্দ্র পাল। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর, বিখ্যাত চলচ্চিত্র রসমন এর পরিচালক কে? দেখো পরিচালক রিলেটেড প্রশ্ন দিয়েছে, এটা একটা অনেক পুরনো মুভি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। রসমনের পরিচালক কে? চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান ডি, আকিরা কুরোসাওয়া। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এই রসমন এর পরিচালক হচ্ছে ইনি ছিলেন। ওকে, এই রকম ধরনের প্রশ্নগুলো তোমাদের রেলের গ্রুপ ডিতে বেশি আসে, আগের বারের এক্সামেও কিন্তু অনেক পরিচালক থেকে প্রশ্ন এসেছিলো। ওকে, তাই যেগুলো অস্কার পাওয়া মুভি সেগুলো অবশ্যই তোমরা একটু জেনে যাবে এক্সাম দিতে যাওয়ার আগে। আমি তোমাদের এই সেটের মধ্যে করিয়ে দেবো সুপার 30-তে। ওকে, অনেকগুলো করিয়েছি যেগুলো রিসেন্ট, প্রিভিয়াসের যেগুলো পুরনো সেগুলো তোমাদের করানো হয়নি। এটা ধরো এই যে প্রশ্নটা এসেছে রসমন, এটা একটা জাপানি মুভি, এটা হচ্ছে আকিরো কুরোসাওয়া পরিচালিত 1950 সালের হচ্ছে জিদাইগেকি সাইকোলজিক্যাল থ্রিলার বা ক্রাইম ফিল্ম একটা। তাহলে 1950 সালে, তাহলে অনেক পুরনো মুভি, কিন্তু সেখান থেকেও দেখো প্রশ্ন এসে গেছে। ওকে, কিছু প্রশ্ন তো ট্রিকি থাকবেই, তাই সেরকম ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের এই সুপার 30-র মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করব, যেগুলো এক্সামের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার পুরনো যেগুলো, সেখান থেকে তোমাদের এগুলো যেন কমন পাও তোমরা। ওকে, রিসেন্টগুলো তো তোমাদের প্রত্যেকটা সেটের মধ্যেই করাই আমি, কিন্তু প্রিভিয়াস যেগুলো পুরনো সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর, এটা সকলেই করতে পারবে। লোকসভার বর্তমান স্পিকারের নামকে? এই কিছুদিন আগেই তোমাদের আমি করালাম, এটা দেখো তোমাদের 27 তারিখ কেপির কলকাতা পুলিশের এক্সামে এসেছে। তো এটা রাইট আনসার হবে কোনটা? ওম বিড়লা। ওম বিড়লা হচ্ছে লোকসভার বর্তমান স্পিকার আছে। ওকে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর, কত সালে ভারতীয় সংবিধানের পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? এটাও তোমাদের রিসেন্ট কিছুদিন আগেও তোমাদের আমি করিয়েছি। তাহলে কেপির প্রশ্নে দেখো কত ইজি প্রশ্ন তোমাদের এসেছে। কত সালে ভারতীয় সংবিধানের পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? 1992 সালে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার।
1992 সালের যে সাংবিধানিক যে আইন, যেটা 73তম সংবিধান সংশোধনীটা হয়েছিল, তার মাধ্যমে এই হচ্ছে তোমার ভারতে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের এক্সামে। ওকে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় প্রথম হচ্ছে 1959 সালে। কোথায় হয়েছিল সেটা? রাজস্থানে। এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন অলরেডি প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা 23 নম্বর, মেঘালয়ের রাজধানীর নাম কি? তোমাদের দেখবে আমি আগে সেটগুলো করানোর সময় যখন স্টেটের নাম আসে তখনই তোমাদের আমি ক্যাপিটালগুলো করাই। কেন করাই তার এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে প্রশ্ন এসেছে, মেঘালয়ের রাজধানীর নাম কি? রিসেন্ট তোমাদের 27 তারিখ যে কলকাতা পুলিশ যে এক্সামটা হলো সেখানে তোমাদের এই প্রশ্নটা এসেছে। তাহলে মেঘালয়ের রাজধানীর নাম কি হবে বলো? কোহিমা, ইম্ফল, শিলং নাকি আইজল? রাইট অ্যান্সার হবে শিলং, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের রাজধানীগুলো আমি এখানে দিয়েছি, তোমরা অবশ্যই 4টা মুখস্থ করে নেবে। টোটাল রাজধানীটা তোমাদের দিয়েছি স্ট্র্যাটেজিকের মধ্যে, খুব ইম্পর্টেন্ট। বারবার আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক এক্সামে প্রশ্ন থাকবে। ওকে, এই প্রত্যেকটা একদম মুখস্থ তোমরা রাখবে, অবশ্যই তোমরা এটা নোট করে নিও। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি 24 নম্বর, RNA এর সম্পূর্ণ রূপ কি? দেখো RNA থেকে দিয়েছে, RNA এর পূর্ণ রূপটা বলতে হবে, ফুল ফর্মটা। তাহলে 4টা অপশানের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশান সি, রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে RNA এর ফুল ফর্ম। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা 25 নম্বর, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন কোনটা? হচ্ছে ইনসুলিন, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 26 নম্বর, জেট বায়ু প্রবাহিত হয় ট্রোপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে নাকি থার্মোস্ফিয়ারে? তাহলে জেট এয়ার যেটা থাকে সেটা ফ্লো হয় ট্রোপোস্ফিয়ারে। ওকে, অ্যাকচুয়ালি এটা ট্রোপোস্ফিয়ারের উপর একটা স্তর থাকে ট্রোপোপোজ বলে, সেখানে হচ্ছে জেট বায়ুটা প্রবাহিত হয়। তাহলে অপশান অনুযায়ী আনসার হবে ট্রোপোস্ফিয়ার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর, সুমেরু প্রভা দেখা যায় মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে নাকি আয়নোস্ফিয়ারে? তাহলে সুমেরু প্রভা দেখা যায় কোথায়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসন্ন এক্সামের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এটা রাইট অ্যান্সার হবে আয়নোস্ফিয়ারে দেখা যায় সুমেরু প্রভা। ওকে, অবশ্যই তোমরা এগুলো নোট করবে। পরবর্তী প্রশ্ন দেখো 28 নম্বর, পৃথিবীর প্রতিটি স্থানে দিনে জোয়ার ভাটা কতবার হয়? তাহলে জোয়ার ভাটা দিনে কতবার হয়? 2 বার হয়, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যেহেতু পৃথিবী প্রতি চন্দ্র দিনে 2টি জোয়ারের বালজের মধ্যে দিয়ে ঘোরে, তাই উপকূলীয় অঞ্চলে প্রতি 24 ঘন্টা এবং 50 মিনিটে 2টি উচ্চ এবং 2টি নিচু জোয়ারের সম্মুখীন হতে হয়। মানে উচ্চ জোয়ার আর হচ্ছে নিম্ন জোয়ার যেটাকে বলা হয়, 24 ঘন্টা এবং 50 মিনিটের ব্যবধানে হয়। তাহলে উচ্চ জোয়ার 12 ঘন্টা এবং 25 মিনিটের ব্যবধানে ঘটে থাকে এটা। চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 29 নম্বর, পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ হিসাবে ভারতের ভাগ কত? মানে পৃথিবীর যে মোট স্থলভাগটা আছে তার কত অংশ হচ্ছে ভারতের অংশ সেটা বলতে হবে। 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে 2.40, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, 2.40% বা শতাংশ হচ্ছে পৃথিবীর মোট স্থলভাগের হচ্ছে ভারতের অংশ বলতে পারো। তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, এটাই তোমাদের সুপার 30 লাস্ট প্রশ্ন, বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? এই প্রশ্নটা অলরেডি তোমাদের প্রিভিয়াস ইয়ারে ঠিক সেম প্রশ্ন তোমাদের এসেছিল। ওকে, এখন কিন্তু প্রশ্নগুলো ডাইরেক্ট আসছে না যে ভারত পাকিস্তানের সীমানাকে কি বলা হয়, প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিল। তাহলে সেই একই বিষয়, ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিল, সেটাকে কোনটা সীমানা? সেটা হচ্ছে র্যাডক্লিফ। তার মানে সার্ভেয়ার হচ্ছে যিনি ছিলেন সিরিলি র্যাডক্লিফ, ওনার নামেই হচ্ছে এই র্যাডক্লিফ লাইনটা টানা হয়েছিল। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্রিটিশ ভারতের চূড়ান্ত ভাইসরয় যিনি ছিলেন সেই সময় লর্ড মাউন্ট ব্যাটেন, তারই কর্তৃক হচ্ছে নিযুক্ত এই কমিশনটা করা হয়েছিল, যে ভারতের জাতীয় কংগ্রেসের 4 জন থাকবে আর মুসলিম লীগের 4 জন সদস্যকে নিয়ে গঠিত হবে একটা সভাপতি। সেইখানে সভাপতিত্ব করবেন কে? এই স্যার সিরিল র্যাডক্লিফ, যিনি হচ্ছে এই বাউন্ডারি সীমানাটা টেনেছিল একজন সার্ভেয়ার হিসাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্লিয়ার হলো? তাহলে আজকে 30টা প্রশ্ন তোমাদের ছিল সুপার 30তে, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের বেশিরভাগ আজকের প্রশ্নের ভেতর তোমাদের কেপি পুলিশ যে রিসেন্ট 27 তারিখ এক্সামটা হলো তারই প্রশ্নগুলো রেখেছিলাম, এবং এক্সট্রা 2-5টা কোশ্চেন এক্সট্রা ছিল। নেক্সট দিনকে তোমাদের আরও প্রশ্ন এইভাবে আসতে থাকবে। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও, আর ক্লাসগুলো তোমরা শেষ পর্যন্ত করবে। এক্সামে কিন্তু প্রশ্ন এখান থেকে 100% তোমরা কমন পাবে। ওকে, তাহলে ক্লাসগুলো তোমরা করতে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।